আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো কেমিস্ট্রি ফার্স্ট পেপারের আমাদের আজকে পরীক্ষা গেছে। তো ফার্স্ট পেপারের এমসিকিউ আমি ডিটেলসে সলভ দিচ্ছি, তোমরা দেখো মিলানোর জন্য। এক নম্বরে আমাদের কোশ্চেনটা কি করছে, এক নম্বরে কোশ্চেনটা করছে যে আহ, কোন যৌগটিতে পোলারায়ন বেশি ঘটে? Na2O, K2O, CaO, MgO। একটা বিষয় দেখো, এখানে কিন্তু সবই অ্যানায়ন আছে, ঠিক আছে? তো আমরা কি জানি, এখানে কিন্তু ফাজানের নিয়ম আমাদের অ্যাপ্লাই করতে হবে। ফাজানের নিয়ম, ঠিক আছে? তো ফাজানের নিয়ম অনুসারে আমরা কি জানি যে ক্যাটায়নের চার্জ যত বেশি হয়, আকার যত ছোট হয়, পোলারায়ন তত কি হয়, বেশি হয়। তো এখানে অ্যানায়ন সবগুলোতে কি O2 মাইনাস না? তাইলে ক্যাটায়নগুলোর মধ্যে সোডিয়াম প্লাস এবং পটাশিয়াম প্লাসের চার্জ কত, +1। এবং ক্যালসিয়াম 2+ আর ম্যাগনেসিয়াম 2+ এর চার্জ কত, +2। তাইলে ক্যালসিয়াম 2+ এবং ম্যাগনেসিয়াম 2+ এর মধ্যে ম্যাগনেসিয়াম 2+ এর কিন্তু আকার ছোট, বুঝতে পারছি? তাইলে ম্যাগনেসিয়াম 2+ এর পোলারায়ন ক্ষমতা হবে সব থেকে বেশি। তাহলে কি হবে অ্যান্সার ফাইনাল, যে এমজিও, এমজিও যৌগে পোলারায়ন সব থেকে বেশি ঘটবে। তাহলে ফাইনাল অ্যান্সার কি এইটা। তো আমি এখানে লিখে দিচ্ছি, মানে ফাদার নিয়ম তো তোমরা জানো যে ক্যাটায়নের চার্জ যত বেশি হবে তারা, এবং আকার যত ছোট হয় তার পোলারায়ন তত বেশি ঘটবে, এটা তো জানো। এবং অ্যানায়ন সবগুলোতে কি O2 মাইনাস, O2 মাইনাস। এবং ক্যাটায়নগুলোতে সোডিয়াম প্লাস, সোডিয়াম প্লাস আর পটাশিয়াম প্লাস এর চার্জ কত, এর চার্জ কত, +1। এবং ক্যালসিয়াম 2+, ম্যাগনেসিয়াম 2+, এটা চার্জ কত, চার্জ +2। কিন্তু তোমার ক্যালসিয়াম 2+ এবং ম্যাগনেসিয়াম 2+ এর মধ্যে ম্যাগনেসিয়াম 2+ এর আকার ছোট। তাহলে আকার ছোট কোনটার, এই দুইটার মধ্যে, এই দুটো যদি আমরা কনসিডার করি, তাহলে আমাদের কিন্তু ম্যাগনেসিয়াম 2+ এর আকার ছোট কার তুলনায়, ক্যালসিয়াম 2+ এর তুলনায়। এটা কি আকার ছোট, আকার, আকার ছোট, ঠিক আছে? তাইলে কি হবে, ম্যাগনেসিয়াম 2+ এর পোলারায়ন ক্ষমতা বেশি হবে। সুতরাং ম্যাগনেসিয়াম 2+ এর পোলারায়ন বেশি হবে। তাহলে ফাইনাল অ্যান্সার আমাদের কি, ফাইনাল অ্যান্সার MgO। এইটা শর্টে মনে রাখার জন্য, যেমন চারটা অপশন যখন আসবে তখন আমাদের অনেক কনফিউজ লাগতে পারে। তো কনফিউজ যাতে না হয় সেজন্য এখানে শর্টে মনে রাখতে পারো। সেটা কি, আহ, মনে রাখবে, সেটা চার্জ, যার চার্জ যত বেশি এবং সাইজ ছোট, যার চার্জ যত বেশি এবং যার সাইজ যত ছোট, তার পোলারায়ন সব থেকে বেশি হবে, ঠিক আছে? তাইলে চার্জ, চার্জ বেশি, সাইজ ছোট, তার পোলারায়ন তত বেশি, তার পোলারায়ন তত বেশি। তাইলে এখানে ম্যাগনেসিয়াম আর ক্যালসিয়ামের চার্জ বেশি না, ম্যাগনেসিয়াম আর ক্যালসিয়ামের কিন্তু চার্জ বেশি, +2। আবার ক্যালসিয়ামের চেয়ে ম্যাগনেসিয়ামের সাইজ কিন্তু ছোট, এখানে দেখাইলাম। তাইলে ফাইনাল অ্যান্সার কি হবে, ম্যাগনেসিয়াম সাইড, ঠিক আছে? তো আমাদের 1 নাম্বার গেল। 2 নাম্বারটা দেখো, 2 নাম্বার বলছে যে এসিডের তীব্রতার ক্ষেত্রে সঠিক ক্রম কোনটি। এখানে 4টা পার্ট দেওয়া আছে। তো এটা তো আমরা জানি যে এখানে কেন্দ্রীয় পরমাণু জারণ মানের উপর, এটা কিন্তু অক্সো অ্যাসিডের ক্ষেত্রে তীব্রতা কেন্দ্রীয় পরমাণু জারণ মানের উপর নির্ভরশীল। তো কেন্দ্রীয় পরমাণুর ধনাত্মক জারণ মান যত বেশি, অ্যাসিডটি তত বেশি তীব্র। তাহলে 2 নাম্বারটা আমি এখানে ব্যাখ্যা একটু লিখি। 2 নাম্বারটায় যে এখানে
যে অক্সিজেনের তীব্রতা কেন্দ্রীয় পরমাণু জারণ মানের উপর নির্ভর করে। কেন্দ্রীয় পরমাণুর ধনাত্মক জারণ মান যত বেশি, অ্যাসিডটি তত বেশি তীব্র হয়। তো HClO4, এইচ প্রথমটা HClO4, ঠিক আছে। ধরো এখানে আমাদের HClO HClO4 এর ক্ষেত্রে ক্লোরিনের জারণ মান কত? ক্লোরিনের জারণ মান কিন্তু +7। আবার যদি H2SO4 দেখি এখান থেকে, মানে HClO4 হচ্ছে এটা নিয়েছি, এরপরে যদি আমরা H2SO4 নেই, সবগুলো আর কি একবার একবার করে নেব। H2SO4 এ সালফারের জারণ মান কত? আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কিন্তু আমাদের এখানে আসে +6। আবার এখানে একটা নেই H3PO4, H3PO4, এখানে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে ফসফরাস, তাহলে ফসফরাসের জারণ মান আমাদের কত হয়? +5 হয়। তো জারণ মান, জারণ মানের আমরা যদি ক্রম করি, ক্রম করলে আমাদের দেখো ক্রমটা কি হয়? +7 বড়, তারপর হচ্ছে +6, তারপরে হচ্ছে +5, এটা কিন্তু ক্রম করলাম। তাই এসিডের তীব্রতা ক্রম কি হবে? জারণ মান অনুযায়ী করি, HClO4, H2SO4, তারপর হচ্ছে H3PO4। এখানে আবার বইয়ে আমরা দেখবা যে একটা একটু ব্যতিক্রম ছিল, ওখানে যদি জারণ মানের সমান হয়ে যায় তখন আবার কেন্দ্রীয় পরমাণুর আকার বিবেচনা করতে হয়। তো এটা আমাদের নর্মাল ভাবেই হয়ে গেছে। তো এটার ফাইনাল আনসার আমাদের কি হবে তাইলে? গ। এখানেও গ দেওয়া ছিল, তো এটার ফাইনাল আনসার কিন্তু আমাদের গ হবে। তোমরা চাইলে বাকিগুলো মিলে নিতে পারো, সমস্যা নাই। তাইলে আমাদের হচ্ছে দুই দুই নাম্বার গেল। তাহলে 2 নাম্বার তুমি একদম মানে এগুলো ক্যালকুলেশন করে মানে ইজিলি বলা যায়। সেটা হচ্ছে তুমি কি করবা, এটা দেখার সাথে সাথেই দাগাই দিতে পারো যে কেন্দ্রীয় পরমাণু জারণ মান বের করো, মানে কি প্রত্যেকটা কেন্দ্রীয় পরমাণু জারণ মান বের করবা, যার জারণ মান বেশি সেই এসিড তত বেশি কি পাওয়ারফুল। তাহলে ক্লোরিনের 7, সালফারের 6, ফসফরাসের 5। তাহলে এভাবে কিন্তু আমাদের 2 নাম্বার হচ্ছে হয়ে যাবে। 3 নাম্বারটা দেখো। 3 নাম্বারের পঙ্গবলি পঙ্গ পলভঙ্গি ব্যালেন্সে 20 মিলিগ্রাম ভরের রাইডারের জন্য রাইডার ঝুঁকুকের মান কত? 3 নাম্বারটা আমরা একটু পড়ি, এখানে দেখো। এখন পলভঙ্গি ব্যালেন্সের ক্ষেত্রে যখন হচ্ছে শূন্য দাগ স্কেলের মাঝখানে থাকে, তখন আমরা রাইডার ঝুঁকুকে কি জানি, যে রাইডার ঝুঁকুক ইকুয়াল টু রাইডার রাইডার ধ্রুবক ইকুয়ালস টু 2 ইন্টু 2 ইন্টু রাইডারের ভর ডিভাইডেড বাই স্কেলের মোট দাগ সংখ্যা। স্কেলের মোট দাগ সংখ্যা। তো সাধারণত স্কেলের দাগ মানে মোট দাগ সংখ্যা আমরা কত ধরি? এখানে 100 ধরি। তো দেখো আমরা এখানে যদি ক্যালকুলেশন করি তাইলে কি হবে? উপরে 2 ইন্টু রাইডারের ভর কত? 20 মিলিগ্রাম ডিভাইডেড বাই হচ্ছে তোমার এখানে কত? 100। আমরা একটু ক্যালকুলেশন করি, তাহলে এখানে আসে 20 দুগুণে 40, 40 40 ডিভাইডেড বাই হচ্ছে কত? 100। ক্যালকুলেশন করলে আমাদের কত আসে? 0.4 মিলিগ্রাম। আমরা জানি 1000 মিলিগ্রাম সমান সমান 1 গ্রাম। 1000 মিলিগ্রাম সমান সমান কত? 1 গ্রাম। তাহলে এটা যদি হয়, সুতরাং 0.4 মিলিগ্রাম ইকুয়ালস টু কি হবে? এটাকে 1000 দিয়ে ভাগ করতে হবে, 0.4 ডিভাইডেড বাই 1000 গ্রাম। আমরা এটাকে গ্রামে কনভার্ট করছি আর কি। তাহলে আমাদের অ্যান্সার ক্যালকুলেশন করলে আসে 0.0004 গ্রাম। তাহলে আমাদের এটার অ্যান্সার কি? আমাদের এটা দেখো, এটার সাথে মিলাইলে আমাদের অ্যান্সার কিন্তু হচ্ছে খ হবে। তো এটা তো আমরা অনেক ক্যালকুলেশন করলাম, ধর অনেক টাইম কনজিউমিং এর বিষয়। তো এটাই তুমি চাইলে একদম শর্টে এমসিকিউতে দেখলে হচ্ছে শর্টে ইউজ করতে পারো। দেখো এখানে এত সূত্র তো মনে রাখার টাইম নেই। যে পল ভঙ্গি ব্যালেন্স
যদি এখানে মিলিগ্রাম ভর দেওয়া থাকে, ঠিক আছে, যদি মিলিগ্রাম ভর দেওয়া থাকে, তাইলে তোমার ভরকে 2 দিয়ে গুণ করলে কত হয়, বা 10 টু দি পাওয়ার ভর কত, 20 মিলিগ্রাম না। তো এইটাকে যদি আমরা দেখো 20 মিলিগ্রাম মানে যদি দেওয়া থাকে, তাহলে শর্টকাট কি, ভরকে হচ্ছে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 2 দিয়ে গুণ করি যদি আমরা, আর 1000 দ্বারা ভাগ করি, তাহলে দেখো এখানে ফার্স্ট হচ্ছে 2 দ্বারা গুণ করি 40, এবং এইটাকে তোমরা কি করবা, এটাকে 1000 দিয়ে ভাগ করবা, তাইলে 1000 দিয়ে ভাগ করা মানে কত, 10 টু দি পাওয়ার -4, তাইলে 20 ইন্টু 2 ডিভাইডেড বাই 1 2 3 4, সরি 1000 না 10,000, ওই তো 10 টু দি পাওয়ার -4 মানে হচ্ছে 10 কিউব মানে 1000 না, তাহলে 10 টু দি পাওয়ার -4 মানে কিন্তু 10,000। 10,000 দিয়ে যদি আমরা ভাগ করি, একটু ক্যালকুলেশন করে দেখি, 20 ইন্টু 2 ডিভাইডেড বাই হচ্ছে তো 10,000, মানে 10 টু দি পাওয়ার -4। ইএন দিতে যদি আমরা নিই, তাহলে অ্যান্সার আসে 0.04। তো এইভাবে অ্যান্সার তোমরা চাইলে বের করতে পারো। তো এখানে হচ্ছে আর একটা বিষয় নোটিস করলাম, সেটা হচ্ছে আমরা যদি এটা দ্বারা 10,000 দ্বারা ভাগ করি, তাহলে তো এখানে শূন্যটা কম আসে, তাহলে এখানে আর একটা শূন্য নিতে হবে, সরি, এখানে তোমার 10 টু দি পাওয়ার 5 দ্বারা ভাগ করতে হবে, কিন্তু 10 টু দি পাওয়ার 5 দ্বারা শর্টকাটে করে দেখো, তাইলে এইটা অ্যান্সার আসে। তাইলে আমাদের ফাইনাল অ্যান্সার কত, হ। পরেরটা যাই আমরা, 4 নাম্বার কি বলছে, যে লাইম্যান সিরিজের দ্বিতীয় ক্ষেত্রে N2 এর মান কত। এটা খুবই সহজ আসছে, যে লাইম্যান সিরিজের ক্ষেত্রে আমরা হাইড্রোজেন বর্ণালীতে লাইম্যান সিরিজের ক্ষেত্রে ইলেকট্রন কি হয়, উচ্চতর শক্তি স্তর থেকে সর্বদা নিম্নতর শক্তি স্তরে ফেরত আসে। নিম্নতর মানে কত, এর মান হচ্ছে 1। তাইলে আমাদের এখানে দ্বিতীয় রেখা যদি আমরা প্রথম রেখার জন্য ইলেকট্রন দ্বিতীয় শক্তি স্তর থেকে আসে না, তাহলে এন টু এর মান হচ্ছে 2, আর এন এর মান কত হবে দ্বিতীয় রেখার জন্য। আচ্ছা, প্রথম রেখার জন্য ইলেকট্রন কিন্তু দ্বিতীয় শক্তি স্তর মানে n=2 থেকে আসে। এখন আমাদের কি বলছে, যে দ্বিতীয় রেখা বলছে, কিন্তু আমরা কিন্তু এটা প্রথম রেখার জন্য, এটা হচ্ছে n=2, এটা হচ্ছে প্রথম রেখার জন্য, প্রথম রেখার জন্য। তারপর n2=3 হবে, এটা কিন্তু দ্বিতীয় রেখার জন্য। কেন দ্বিতীয় রেখার জন্য হবে বলতেছি, এটা হবে দ্বিতীয় রেখার জন্য। এখন দ্বিতীয় রেখায় আমাদের ইলেকট্রন কোথা থেকে আসে, তৃতীয় শক্তি স্তর থেকে। দ্বিতীয় রেখার জন্য কিন্তু তৃতীয় শক্তি স্তর থেকে আসে, তৃতীয় তৃতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর থেকে আসে, ঠিক আছে। তাইলে n2 এর মান কত হবে, তাইলে n2 এর মান কিন্তু আমাদের 3 হবে। এইটা হচ্ছে দেখো, এটার ফাইনাল আনসার হচ্ছে 3। অনেকে শর্টেও করতে পারো, ওভাবেও করা যায়, যেমন আর একটা ওয়ে আছে, যে শর্টকাট সূত্রটা কি, 4 নাম্বারের শর্ট n2 = n1 প্লাস n1+1। তো লাইম্যান মানেই কত, n1 হচ্ছে 1। আর প্রশ্নে বলছে কত রেখা, 2 নাম্বার রেখা, 2 নাম্বার রেখা বলছে, তাইলে অ্যান্সার কত হবে, 1+2 মানে কত, 3। তাইলে পেশচেন মানে হচ্ছে 3, আর তৃতীয় রেখা মানে হচ্ছে 3। তো এইভাবেও মনে রাখতে পারো। দেখো 5 নাম্বারে আমাদের কি বলছে, 5 নাম্বারে হচ্ছে আমাদের বলছে সংকরায়নের একটা ম্যাথ দিছে, SO3 যৌগে এস এর কোন ধরনের সংকরায়ন ঘটে। তো SO3 অণুতে কেন্দ্রীয় পরমাণু কি, সালফার। তাহলে সালফারের যদি আমরা সংকরণের সূত্র দিয়ে বের করি, 5 নাম্বার, কেন্দ্রীয় পরমাণু হচ্ছে সালফার। তো সালফারের হচ্ছে আমরা যদি সংকরায়ন বের করার সূত্রটা হচ্ছে, ধরো যদি এইচ বলি, H=12 ভি প্লাস এক্স মাইনাস সি প্লাস এ।
এখানে সালফারের যতটা স্তরে ইলেকট্রন কয়টা, 6টা, মানে ভি এর মান কত, তাইলে ভি এর মান হচ্ছে 6। এক যদি পরমাণু, তাইলে যে সুতরাং এক্স ইকুয়াল টু কি হবে, 0 হবে, কারণ অক্সিজেন হচ্ছে কিন্তু দ্বিযোজী, চার্জ কোনো নাই, তাইলে সি হচ্ছে 0 হবে, এও 0 হবে। আর আমরা যদি এখন এখানে ইনপুট দিই, তাইলে হাফ বি এর মান কত ছিল, 6 প্লাস এক্স এর মান 0 মাইনাস 0 প্লাস 0, সুতরাং আমাদের অ্যান্সার আসে কত, সংকলন বের করলে 3 আসে। এইচ এর মান কত, 3, তাই একটি এস এবং দুটি পি অরবিটাল মিলে সংকরণটি কি হবে, সংকরণটি হবে তোমার এখানে sp2। তাইলে এখানে তাহলে এইচ হচ্ছে আমাদের কত আসছে, মানে এইচ মানে কি, ওই যে সালফারের কেন্দ্রীয় জনসংখ্যা, তাহলে এইচ যদি 3 হয়, অরবিটাল কয়টা হবে, একটি একটি এস ও একটি এস ও দুটি পি মিলে কিন্তু একটা অরবিটাল তৈরি করবে, দুটি পি মিলে, সুতরাং দুটো পি মিলে টোটাল 3টে না, তাহলে অরবিটাল মিলে সংকরায়ন কত হবে, সুতরাং সংকরায়ন হবে sp2। তো এইটা ধরো একটু ট্রিকি, তোমরা এভাবে মনে রাখতে পারো। যেমন এখানে অক্সিজেন আমাদের হচ্ছে কনসিডার করতে হবে না, অক্সিজেন এখানে সালফারের সংকরায়ন বলছে না, তো সালফারের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, তাইলে কিন্তু সালফারের কক্ষপথে 6টা ইলেকট্রন থাকে না, 6টা ইলেকট্রন যদি থাকে, তাহলে 6 আমরা যদি 2 দিয়ে ভাগ করি, তারপরে 6 যদি 2 দ্বারা ভাগ করি, তাইলে কত হয় আমাদের অ্যান্সার 3। তাই 3 মানে হচ্ছে 3টে অরবিটাল, তো 3টে অরবিটাল যদি হয়, তাহলে এস একটা আর হচ্ছে পি 2টা, মানে সংকরণ কি হবে, সংকরণ হবে sp2, এই যে এখানে sp2। তো ফাইনাল অ্যান্সার এটা হবে sp2। 5 নাম্বার গেল। এখন আমরা 6 নাম্বারে একটু যাই। দেখো 6 নাম্বার আমাদের কি বলছে, যে 2ab2 প্লাস b2 2ab3 প্লাস তাপ এই সাম্যাবস্থায় কেপি ইকুয়ালস টু এম হলে কেসির মান কত। আমরা দেখো এখানে কি জানি, 6 নম্বরের ক্ষেত্রে কেপি ও কেসির মধ্যে সম্পর্ক হচ্ছে কেপি ইকুয়ালস টু কেসি ইন্টু আরটির পাওয়ার ডেল এন। ডেল এন মানে কি, উৎপাদের মূল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মূল সংখ্যা। তো এখানে ডেল এর মান কত আসে, আমরা যদি ক্যালকুলেশন করি, ডেল এন এর মানটা, উৎপাদের মূল সংখ্যা হচ্ছে 2, বিক্রিয়কের মূল সংখ্যা হচ্ছে 2 প্লাস 1 মানে হচ্ছে 3, ডেল এন এর মান আসে -1। তাহলে সমীকরণটা আমাদের কি দেবে, কেপি ইকুয়াল টু কেসি ইন্টু আরটির পাওয়ার -1 বা কেসি ডিভাইডেড বাই আরটি আমরা লিখতে পারি, তাইলে কেপি ইকুয়াল টু কেসি বাই আরটি। এখন দেওয়া আছে, প্রশ্নে দেওয়া আছে কেপি ইকুয়াল টু কি, এম, প্রশ্নে দেওয়া আছে কিন্তু কেপি ইকুয়াল টু এম, তাহলে কেপি ইকুয়াল টু যদি আমরা এম ইনপুট দিই, এম ইকুয়াল টু কি হয়, কেসি ডিভাইডেড বাই আরটি, সুতরাং কেসি ইকুয়াল টু কি হবে, কেসি ইকুয়াল টু হবে এম আর টি, আমরা যদি গুণ করি, তাহলে ফাইনাল আনসার আমাদের কি হবে, দেখো এখানে ফাইনাল আনসার হবে এম আর টি। তোমরা চাইলে শর্টকাটেও করতে পারো, যেমন আমরা দেখো এখানে এখানে কত 2, এখানে কত 2 আর 1 যোগ করলে কত 3, তাহলে 2 - 1 করলে কত হয়, সরি 2 - 3 করলে কত হয়, -1 হয়, 2 - 3 করলে কিন্তু -1 হয়। আমরা কি জানি যে যদি মূল সংখ্যা হচ্ছে 0 হয়, তাহলে কিন্তু তোমার হচ্ছে ওটা সমান হবে। তো এখানে ম্যাজিক কি, দেখো বিক্রিয়ায় দেখে জাস্ট মূল সংখ্যার পার্থক্য ডেল বের করবা, এখানে দুইটা মানে ডেল এন মানে কত, -1 হয় না, তো -1 যদি হয়, কেপি এর সাথে আরটি গুণ হয়, আমরা কিন্তু কেসি মান বের করতে পারবো। ডেল এন যদি প্লাস হয়, প্লাস হলে কিন্তু ভাগ হবে, এবং মাইনাস হলে সরাসরি এম এর সাথে কি গুণ হবে।
তো যেহেতু এখানে ডেলের মান কি আসছে, ডেলের মান আমাদের এখানে মাইনাস আসছে, তো মাইনাস যদি আসে তাহলে কিন্তু আমাদের সরাসরি গুণ করতে হবে, আর যদি প্লাস আসতো তাহলে আমাদের কিন্তু ভাগ করতে হবে। তো চাইলে শর্টকাটে ওভাবে করতে পারো, সমস্যা নাই। পরে আমরা যাই পরের পেজে, আমাদের এখানে 6 নাম্বারটা গেল, 7 নাম্বারে যাই। 7 নাম্বার বলছে এক্স এর কোন অক্সাইড অধিক অম্লধর্মী। তো এখানে ধরো একই অধাতুর, মানে এখানে কি সবগুলো X2O5, X2O, X2O4, X2O3, তারপরে X2O4, X2O5, এখানে X কিন্তু N, ঠিক আছে, এটা মনে রাখো। বিভিন্ন অক্সাইডের ক্ষেত্রে কিন্তু কোনো জারণ মান যত বেশি অক্সাইডটি কি হয় তত বেশি অম্লধর্মী হয়। তাইলে 7 নম্বরে জারণ মান যত বেশি, অক্সাইডটি তত বেশি কি অম্লধর্মী, ঠিক আছে। তাইলে আমরা যদি প্রথমটা মানে ক নাম্বার আমরা একটু অ্যানালাইসিস করি। দেখো ক নাম্বারে আছে আমাদের X2O, এটাকে যদি আমরা বলি N2O, এর জারণ মান কত, এর জারণ মান +1। খ নাম্বারে যাও, খ নাম্বারে হচ্ছে X2O3 মানে N2O3, এর জারণ মান হবে +3, মানে এটা উল্টে পাল্টাই দিলে তোমার জারণ মানটা এভাবে আসবে। গ নাম্বারে হচ্ছে X2O4 মানে কত, N2O4, এর জারণ মান আসবে হচ্ছে +4। ঘ নাম্বারটা যাও, ঘ নাম্বার বলছে X2O5 মানে X2O5, N2O5, এই জারণ মান হচ্ছে +5। তো জারণ মান কার সর্বাধিক, এটা জারণ মান সর্বাধিক, জারণ মান সর্বাধিক, সুতরাং এইটা কি হবে, এই মৌলের মানে N2O5 অধিক অম্লধর্মী, তাইলে অ্যান্সার হবে X2O5। 7 নাম্বার গেল, এখন আমরা 8 নাম্বারে যাই। দেখো 8 নাম্বারে বলছে যে এক্স ও ওয়াই এর সম্পর্কে সঠিক হল, প্রিভিয়াস আমরা একটু যাই। আচ্ছা হ্যাঁ, বলছে যে এক্স ও ওয়াই সম্পর্কে সঠিক হলো ওয়াই এর ইলেকট্রনের শক্তি XY5, ও ওয়াই এর ইলেকট্রনের শক্তি সর্বোচ্চ XY5 গঠিত হয় না। তার বলছে যে XY3 এ এক্স এর sp3 সংকলন করে। এখানে আমাদের একটু কোশ্চেনের উদ্দীপকটা উঠে একটু টাইপিং মানে উঠে নাই সঠিকভাবে। দেখো আমি প্রিভিয়াসে গেলাম, তাও সরি, সমস্যা নেই, আমি এখান থেকে তোমাদের বলে দিতেছি। তো 8 নাম্বারটা দেখো, 8 নাম্বারে হচ্ছে আমাদের, আমরা যেটা অপশনগুলো অ্যানালাইসিস করবি। 8 নাম্বারে দেখো এক্স কিন্তু হচ্ছে আমাদের কি বললাম, এক্স মৌল হচ্ছে কিন্তু নাইট্রোজেন, এক্স হচ্ছে নাইট্রোজেন। আর ওয়াই মৌল আর একটা কি আছে, ওয়াই আছে না, ওয়াই মৌলটা হচ্ছে ক্লোরিন, ক্লোরিন মানে হচ্ছে Cl। তো 1 নম্বরে আমাদের কি বলছে, 1 নম্বর হচ্ছে যে ওয়াই এর ইলেকট্রনের শক্তি সর্বোচ্চ, ওয়াই কি ক্লোরিন, তাহলে পর্যায় সারণীতে ক্লোরিন মানে ওয়াই এর ইলেকট্রনের শক্তি সর্বোচ্চ, এটা কিন্তু উক্তিটি সঠিক, ঠিক আছে। তাহলে এটা কিন্তু আমাদের সঠিক যে ক্লোরিনের উচ্চ ইলেকট্রনের শক্তি হয়। 2 নম্বরে মানে নাইট্রোজেনের যোজ্যতা স্তরে কোনো ফাঁকা ডি অরবিটাল কিন্তু নাই, এটা কি হয় অষ্টক, যেহেতু নাই তাইলে এটি কিন্তু তার অষ্টক সম্প্রসারণ করতে পারে না, এই কারণে NCl5 বা XY5 গঠিত হওয়া সম্ভব নয়। তাইলে NCl5 এটা কি নাইট্রোজেন যৌগ স্তরে কোনো ফাঁকা ডি অরবিটাল নাই 2 নম্বরে। যেমন 2 নম্বর হচ্ছে আমরা কি বলবো যে নাইট্রোজেনের যোজ্যতায়
যোজ্যতা স্তরে কোনো ফাঁকা ডি অরবি ডি অরবিটাল নেই। তাহলে ফাঁকা ডি অরবিটাল যদি না থাকে তাহলে তার কি হবে না, তার কিন্তু অষ্টক সম্প্রসারণ হবে না। অষ্টক সম্প্র অষ্টক সম্প্রসারণ কিন্তু হবে না। তাইলে XY5 বা এনসি NCl5 বা XY5 এটা কিন্তু গঠিত হবে না। তাইলে আমাদের ফাইনাল এই যে এটা কিন্তু সঠিক, সঠিক। গ নাম্বার বলছে XY3 এ X এর sp3 সংকরণ ঘটে। 3 নাম্বারটা দেখো, আমরা 3 নাম্বারটা যদি অ্যানালাইসিস করি, 3 নাম্বারে আমাদের XY3 মানে কি, NCl3 NCl3। তো NCl3 অণুতে কেন্দ্রীয় কে নাইট্রোজেন না, নাইট্রোজেন পরমাণুর কয়টা থাকে, নাইট্রোজেন পরমাণুর তিনটি সিগমা বন্ধন ও একটি একটি মুক্তজোড় ইলেকট্রন কিন্তু থাকে, একটি মুক্তজোড় ইলেকট্রন থাকে। সুতরাং স্টেরিক নাম্বার কত হবে, স্টেরিক নাম্বার কত হবে হাইড্রোজেন, মানে এইচ দিয়ে আমরা যে বলি না, এটা এইচ দিয়ে বলতে পারি। 3+1 = কত হবে, 4। তাই এখানে কি সঙ্গে, যেহেতু 3+1 মানে স্টেরিক নাম্বার 4 হয়েছে, তাহলে এখানে কি ধরনের সংকলন ঘটবে, sp3। যদি 3 হইতো স্টেরিক নাম্বার, তাহলে সংকলন হতো sp2। আমি বুঝতে পারছি। তাইলে আমাদের এটা, হ্যাঁ, sp3 সংকলন করে, তাহলে এটা এই উক্তিটাও সঠিক। তাহলে ফাইনাল আনসার আমাদের কি হবে, ফাইনাল আনসার কিন্তু আমাদের ঘ হবে। আমি এখানে ডিটেলস হচ্ছে তোমাদের ব্যাখ্যাটা কিন্তু দিয়ে দিলাম। এটা কত নাম্বার, এটা ছিল আমাদের 8 নাম্বার। তুমি চাইলে অন্যভাবে মানে মূল্য চিনতে পারো। দ্বিতীয় পর্যায়ে 15 মানে কিন্তু নাইট্রোজেন, ঠিক আছে। আর তৃতীয় পর্যায়ে গ্রুপ 17 মানে ক্লোরিন। এটা তো আমরা বেরই করছি ওখানে, ওই যে উদ্দীপকে যেটা দেওয়া ছিল। তো এখন অপশন টেস্ট করে দেখো, ক্লোরিনের ইলেকট্রন আসক্তিতে কিন্তু বস, এটা সবাই আমরা জানি, সরাসরি প্রশ্ন। নাইট্রোজেনে কিন্তু ডি অরবিটাল নাই। তো ডি অরবিটাল যদি না থাকে, তাই 5টা হাত বের করা কি পসিবল, কোনোভাবেই পসিবল না, এটা কিন্তু ইম্পসিবল। তাহলে 2 নাম্বার হচ্ছে তোমার সঠিক। NClO3 তে কিন্তু 3টা বন্ড আর একটা লোন পেয়ার মিলে কিন্তু 4 হয়। সুতরাং কি sp3, তাহলে 3টাই কারেক্ট। NCl3 3টা বন্ড আর একটা লোন পেয়ার, এটা একটু লিখে দিই যে NCl3 তে তোমার এখানে 3টি বন্ড, 3টি বন্ড ও একটি লোন পেয়ার মিলে কিন্তু টোটাল স্টেরিক নাম্বার এভাবেই তো 4 হয়, ঠিক আছে, এভাবে কিন্তু 4 হয়। এই জন্য sp3 এটাও সঠিক। তাইলে আমাদের এটার অ্যান্সার হচ্ছে 4। 9 নম্বরে আমাদের কি বলছে, 9 নম্বরে একটু পড়ো। 9 নম্বরে বলছে যে প্রশমন এনথলপির মান এত দেওয়া আছে, তারপর বিক্রিয়াটিতে প্রশমন তাপের মান কত। আমরা একটু এটা পেজ নেই, একটা পেজ এড করি। নেক্সটে যদি যাই, আচ্ছা নেক্সটে তো এখানে আমাদের আছে, হ্যাঁ এখানেই যাই। এটা হচ্ছে আমাদের ধরো 9 নাম্বার। 9 নাম্বার কোশ্চেনটা অনেকে কিন্তু তোমরা হচ্ছে গ দাগাবা, কিন্তু এটা একটা ট্রাপ। গ দাগালে কিন্তু হবে না, চালাই করে এটা দিয়েছে প্রশ্নটা। তো আমরা একটু যাই ফার্স্টে 9 নাম্বার, আমরা যদি দেখো সলভ করি, এখানে প্রশমন এনথলপির যে মানটা দিয়েছে, ওটার মান হচ্ছে, দেখি একটু যাই প্রিভিয়াসে, -57.34 কিলোজুল মোল ইনভার্সন। তো আমরা উদ্দীপকটা যদি দেখি, এখানে তোমার এটা ব্যাখ্যা করতে হবে। ফার্স্ট হচ্ছে বিক্রিয়াটা একটু লিখি, নেক্সটে 2NaOH aqueous প্লাস H2SO4 aqueous Na2SO4
প্লাস 2H2O। তো প্রশমন এনথলপির যে আদর্শ মান -57.34 কিলোজুল মোল ইনভার্সন, এটা বলতে কি বোঝায়? এটা বলতে বোঝায় যে তীব্র অ্যাসিড ও তীব্র ক্ষারের বিক্রিয়ায় 1 মোল পানি H2 উৎপন্ন হতে যে পরিমাণ তাপ নির্গত হয়। কিন্তু তুমি যদি উদ্দীপকে লক্ষ্য করো তাহলে দেখবা যে এখানে 2 মোল NaOH 1 মোল H2SO4 এর সাথে বিক্রিয়া করে 2 মোল কিন্তু পানি উৎপন্ন করে, 2 মোল পানি উৎপন্ন করে। যেহেতু 1 মোল পানি উৎপন্ন নির্গত তাপ হয়, মানে 1 মোলে, ঠিক আছে, 1 মোলে পানি উৎপন্ন করতে নির্গত তাপ হয়, ওই যে প্রশ্ন যেটা বলা -57.37.34 কিলোজুল। তাই বিক্রিয়াতে কত মোল পানি উৎপন্ন হয়েছে? 2 মোল পানি উৎপন্ন হয়েছে না? যেহেতু 2 মোল পানি উৎপন্ন হয়েছে, 2 মোল H2O উৎপন্ন হয়েছে, তাহলে প্রশমন তাপ কত হবে? 2 ইন্টু আমাদের কত ছিল? -57.34 কিলোজুল। তো এটা আমরা একটু ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে আসে -114.68 কিলোজুল। আমরা প্রিভিয়াসে যাই, -114.68 কিলোজুল, তাহলে এটার অ্যান্সার হবে কিন্তু ক। অনেকে কিন্তু গ দিবে। এই যে 2 মোল যে পানি উৎপন্ন হয় এটা অনেকে খেয়ালই করবে না। যারা আর কি কনসেপ্ট ক্লিয়ার আছে ওরা নর্মালি পারবে। নাম্বারটা খেয়াল রাখো যে ওখানে -57.34 কিন্তু এটা হবে না। তো এটা তুমি 2 মোল যেহেতু পানি উৎপন্ন হয়েছে, তাহলে 57 × 2 করে দিলে অ্যান্সার ডিরেক্ট ক হবে। 10 নাম্বারটা আমরা যাই। 10 নাম্বারে কি বলছে যে কোন ডি অরবিটালে লোবগুলো অক্ষ বরাবর থাকে? এটা হচ্ছে 10 নাম্বার। তো এটার ফাইনাল আনসার হবে আমাদের খ। কেন খ হবে আমি একটু তোমাকে ব্যাখ্যা দিই। দেখো এটা কত, 10 নাম্বার। ডি অরবিটাল কটা? 5টা। DXY DYZ DZX DXY DYZ DZX লোব বা অরবিটালগুলো অক্ষদ্বয়কে ঠিক কি করে? অক্ষ বরাবর নয় কিন্তু অবস্থান করে, এদেরকে নন অ্যাক্সিয়াল অরবিটাল বলে। তো বাকি দুটি অরবিটাল যেমন DX2 Y2, এই লোবগুলো কিন্তু এক্স আর ওয়াই অক্ষ বরাবর। তাহলে DX2 মাইনাস Y2 এর লোবগুলো কিন্তু লোবগুলো এর লোবগুলো এর লোবগুলো কিন্তু কি এক্স অক্ষ বরাবর, ঠিক আছে, ঠিক আছে। আর ডি জেড স্কোয়ার এর লোবগুলো জেড অক্ষ বরাবর, এর লোবগুলো হচ্ছে কিন্তু জেড অক্ষ বরাবর, জেড অক্ষ বরাবর অবস্থান করে। এদের কিন্তু এক্সিয়াল অরবিটাল বলা হয়, এক্সিয়াল, ঠিক আছে, এক্সিয়াল অরবিটাল বলা হয়, এক্সিয়াল অরবিটাল বলা হয়। তাহলে আমাদের এখানে DZ2 আর DX2 এখানে কি বলছে? কোন লোবগুলো অক্ষ বরাবর থাকে? যেহেতু এটা অক্ষ বরাবর থাকে এবং এদেরকে এক্সিয়াল অরবিটাল বলা হয়, তাহলে ফাইনাল আনসার হচ্ছে আমাদের 10। 10 তুমি চাইলে শর্টকাট দিয়ে মনে রাখতে পারো যে অক্ষ বরাবর বা অরবিটাল চেনার সব থেকে শর্টকাট ওই কি, স্কোয়ার দিয়ে আমাদের চিনতে হবে না। যেগুলোর পাওয়ারে বা মাথায় 2 আছে কেবল সেগুলোই অক্ষের উপরে কিন্তু একদম রাধার মতো বসে যাবে, বাকিরা অক্ষের চিপায় চাপায় কোনায় বসে যাবে, মানে মাঝখানে থাকবে, ঠিক আছে। তাহলে অপশন খুঁজবা, যদি অক্ষ কথা বলে তাইলে দেখবা যে কোনগুলোর মাথায় হচ্ছে স্কোয়ার আছে, ঠিক আছে। তো এখানে দেখো জেড স্কোয়ার আছে এবং এখানে X2 মাইনাস Y2 এটাও স্কোয়ার আছে। তো এই জেড এক্স কিন্তু স্কোয়ার নেই, আবার ওয়াই জেড কিন্তু স্কোয়ার নেই, তাহলে এখানে কিন্তু স্কোয়ার আছে। তো মনে রাখো যে যেগুলোর পাওয়ার বা মাথায় 2 আছে, পাওয়ার বা মাথায় পাওয়ার বা মাথায় 2 থাকলেই সেগুলো সেগুলো অক্ষ বরাবর থাকে, অক্ষ অক্ষ বরাবর অক্ষ বরাবর থাকে। তাহলে এখানে যেহেতু অক্ষ বরাবর, তাইলে অ্যান্সার হবে এইটা। এটা কিন্তু হচ্ছে শর্টকাট।
11 নম্বরটা আমাদের কি বলছে একটু পড়ি। আমাদের 11 নম্বরে আমাদের বলছে যে নিচে কোন কোয়ান্টাম সংখ্যার সেটটি হচ্ছে সঠিক। তাহলে অনেকে কনফিউজ হয়, তো একটু ব্যাখ্যা আমি ডিটেলসে দিই যে কোয়ান্টাম সংখ্যার নিয়ম অনুসারে দেখো প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর যে কোনো মানের জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মান কি 0 থেকে n-1 পর্যন্ত হতে পারে না? l এর মান 0 থেকে l এর মান 0 থেকে 0 থেকে কিন্তু n-l পর্যন্ত হতে পারে। আর ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা m এর মান -l থেকে মানে 0 থেকে +l পর্যন্ত হয়। তো আমরা যদি অপশন দেখো ক নাম্বারে কি l = 0 হলে m এর মান কি 0 হতে পারে? আচ্ছা, l এর মান ধরো 0 হলে m এর মান এখানে কি বলছে, m এর মান শুধুমাত্র এখানে কিন্তু +1 দেওয়া আছে, কিন্তু l এর মান 0 হলে m এর মান কি হয় 0 হয়, কিন্তু এখানে +1 দেওয়া আছে, তাহলে উত্তরটা কি ভুল? এখানে কিন্তু +1 দেওয়া আছে, তাহলে এই জন্য উত্তরটা কি হবে, ভুল হবে। গ নাম্বারটা আমরা একটু দেখো, গ নাম্বারে এল এর মান কত দেওয়া, এল এর মান কিন্তু 4 দেওয়া, এই 4 এল এর মান 4 যা কিন্তু অসম্ভব, ঠিক আছে, এই জন্য গ আমাদের ভুল। দেখো অপশন কি হবে টেস্ট করি, ক গেল, গ গেল, যে এল ইকুয়ালস টু যে 4 বললো, এল ইকুয়ালস টু 4, এটা কিন্তু পসিবল না, পসিবল না, তাহলে অপশন ওইটাও কি বাদ গেল। এখন আমাদের ঘ নাম্বারটা একটু অ্যানালাইসিস করি। ঘ নাম্বারে এল এর মান কত বলছে, ঘ নাম্বারে তোমার এল এর মান কত বলছে 2, তাহলে এম এর মান -2 থেকে +2 পর্যন্ত হতে পারে, এম এর মান -2 থেকে +2 পর্যন্ত হতে পারে, কিন্তু এম ইকুয়ালস টু কত দেওয়া, এম ইকুয়ালস টু কিন্তু আবার -3 দেওয়া, তাহলে এটা কি সম্ভব? এটা কিন্তু ভুল। তাইলে তাহলে এল এর মান, এল এর মান কিন্তু আমাদের সম্ভব কি, যেহেতু এল ইকুয়ালস টু 2, তাইলে -2 থেকে +2 পর্যন্ত আমাদের সম্ভব ছিল, কিন্তু এখানে আমাদের আছে কি -3, তাইলে আমাদের ঘ বাদ, আমাদের অ্যান্সার থাকি ফাইনালি গ থাকে। তো গ আমাদের ফাইনাল আনসার হবে। গতে সরি সরি গ না, সরি সরি গ না, গত আমরা আগে ক্লোজ দিয়ে দিচ্ছি, তাহলে অ্যান্সার কিন্তু খ হবে। তো খ নাম্বারটা আমরা চাইলে অ্যানালাইসিস করি, ধরো এন এর মান কত 4, তাই এন এর মান 4 হলে এল এর মান 3 কি সম্ভব? অবশ্যই সম্ভব। এখন এল ইকুয়ালস টু 3 হইলে তোমার অবশ্যই এম ইকুয়ালস টু +3ও সম্ভব, তাহলে শুধুমাত্র অ্যান্সার সত্য হচ্ছে আমাদের খ। তো এইগুলো হচ্ছে অনেকে ধরো ভুল করবে, এই জন্য একটু ডিটেলসে বললাম। তুমি এখানে এই যে এল এর মান যে 0 হয়, এম এর মান অন সম্ভব না, এভাবে মনে রাখতে পারো। অথবা অপশন বাদ দিয়ে তুমি মনে রাখতে পারো, মনে রাখবে যে এল সবসময় এন এর থেকে ছোট হবে, তাই গ প্রথমেই বাদ। আবার এম এর মান কখনোই এল কে টপকাতে পারবে না, দেখো এল ইকুয়ালস টু 0, এম ইকুয়ালস টু 1, এটা কিন্তু টপকে গেছে, তাই বাদ। আবার ঘতে যাও, ঘতে এল ইকুয়ালস টু 2, এম ইকুয়াল টু কি -3, এটাও কিন্তু হচ্ছে এল এর মানে এম কে টপকে গেছে, তাহলে এটাও বাদ। খ নাম্বারে যাও, একদম নিয়ম মিলে গেছে। তাহলে হচ্ছে তোমার ম্যাথ করার দরকার নেই, জাস্ট লজিক দিয়ে অপশন বাদ দিতে পারো। মনে রাখবা এল সবসময় এন এর থেকে ছোট হবে। ভাই এটা একদম ইম্পর্টেন্ট একটা লাইন, আমি তোমাদের একটু লিখে দিই 11 নম্বর ক্ষেত্রে, যে মনে রাখবা যে এল এল সবসময় এন এর থেকে এন এর থেকে এল সবসময় এন এর থেকে ছোট হবে। এই যে একটা লাইন বললাম, এইটা হচ্ছে একদম শর্টকাট, তোমরা এইটা দিয়ে এত ক্যালকুলেশন না করে এক লাইনে অপশন টেস্ট করে বাদ দিয়ে দিতে পারো। তো 11 গেল, সরি ডিটেলসে পড়ার জন্য এই জন্য একটু টাইম লাগতেছে। 12 নম্বরটা আমরা একটু পড়ি। 12 নম্বরে হচ্ছে তোমাদের বলছে যে পিএইচ এর মান পিকে এর যত নিকটে হবে ওই বাফার দ্রবণের কার্যকারিতা কি হবে? তো এই কার্যকারিতা কি হবে? অধিক কার্যকর হবে। আমাদের ফাইনাল আনসার কিন্তু অধিক কার্যকর হবে। এখন ব্যাখ্যা যদি বলি, তাহলে হ্যান্ডারসন হ্যাসেলবার্গ সমীকরণ অনুযায়ী যখন কোনো বাফার দ্রবণের অম্ল বা ক্ষার এবং এর লবণের ঘনমাত্রা সমান হয়, মানে পিএইচ ইকুয়ালস টু পিকে, ঠিক আছে, পিএইচ ইকুয়ালস টু পিকে হয়, এই অবস্থায় বাফার দ্রবণের বাফার ক্রিয়া বা কার্যকারিতা সর্বোচ্চ কিন্তু থাকে, কার্যকারিতা সর্বোচ্চ থাকে। তাই পিএইচ এর মান পিকে এর যত কাছাকাছি হবে বাফার দ্রবণটি
এসিড বা ক্ষার প্রশমিত করতে তত বেশি কার্যকর হবে। তাহলে এটাতে মনে রাখতে পারো যে পি ইকুয়াল টু পি কে হলে এই অবস্থায় বাফার ক্রিয়া সর্বোচ্চ থাকে, তাই হচ্ছে বাফার যখনটি এসিড বা ক্ষার প্রশমিত করতে তত বেশি কার্যকর হবে। 12 নম্বর গেল। 13 নম্বর আমাদের কি বলছে দেখো, 13 নম্বরটা একটু আমাদের পড়তে হবে যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিউআর2 এর যাব্যতা 0.08 মোল এবং কিউআর2 পানিতে দ্রবীভূত হওয়ার সময় তাপশক্তি শোষিত উদ্দীপক আর এর ঘনমাত্রা নির্ণয় করতে বলছে। তো ঘনমাত্রা আমাদের অ্যান্সার হবে এই যে ফাইনালি এই ক নাম্বার যেটা দাগ দেওয়া সেটাই হবে 0.16 মোল। কিন্তু ব্যাখ্যা এখন দেখো, ব্যাখ্যা যদি আমি দিতে চাই তাহলে কিউআর2 কে এটা হচ্ছে 13 নাম্বার। 13 নাম্বার হচ্ছে যদি কিউ আর2 এটাকে আমরা যদি একটু ভাঙি তাইলে কিউ2 প্লাস প্লাস 2r মাইনাস, এখানে দেখো 1 মোল কিউআর2 বিয়োজিত হয় 2 মোল আর মাইনাসে পরিণত হয়েছে যদি দ্রাব্যতা আমরা এস ধরি। যদি দ্রাব্যতা ধরো আর মাইনাস এটা দ্রাব্যতা যদি আমরা ইকুয়াল টু এস ধরি তাহলে আমাদের কত হবে, দ্রাব্যতা 2s হবে, কিন্তু এই যে 2s হবে, এই যে 2 মোল আছে। তো উদ্দীপক হতে আমরা পাই এস এর মান কত ছিল, উদ্দীপক হতে কিন্তু আমরা পেয়েছি এস এর মান 0.08 মোল পার লিটার। সুতরাং আর মাইনাস এটা কি হবে 2 ইন্টু 0.08 মোল পার লিটার, তাহলে গুণ করলে হয় 0.16 মোল পার লিটার। তাহলে ফাইনাল আনসার আমাদের এই যে 0.16 মোল পার লিটার। 13 নম্বর গেল। দেখো 14 নম্বরটা আমাদের কি বলছে, 14 নম্বরে বলছে যে উদ্দীপকের উদ্দীপকের সরি আচ্ছা, যে উদ্দীপক দ্রবণের কেএসপি এর মান 2.048 ইন্টু 10⁻³ তাপমাত্রা বৃদ্ধি করে যাবতীয় বৃদ্ধি পায় কিউ2 প্লাস এর ঘনমাত্রা এত হবে কিনা। তো আমরা 14 নম্বরটা একটু দ্রাব্যতা এখানে 1 নাম্বার দেখো কিউআর2, তো কেএসপিটা আমরা যদি হিসাব করি এটার অ্যান্সার হবে ক, মানে 1 আর 2। আমরা যদি কিউআর2 এটা এবি2 লবণ টাইপ, তাহলে যাবতীয় গুণফল আমরা যদি বের করি কেএসপি ইকুয়াল টু 4 এস কিউব, মানে 4 ইন্টু এস এর মান কত আমরা বের করছি 0.08 এর কিউব। তাহলে এটার অ্যান্সার আসে আমাদের 4 ইন্টু 0.08 এর কিউব, 2.048 ইন্টু 10⁻³ তাহলে আমাদের 2.05, এটা কিন্তু সঠিক। আমরা ক্যালকুলেশন করে দেখলাম তাপমাত্রা বৃদ্ধি করলে দ্রাব্যতা বৃদ্ধি পাবে কিনা। দেখো উদ্দীপকে কিন্তু বলা হয়েছে কিউআর2 পানিতে দ্রবীভূত হওয়ার সময় তাপশক্তি শোষিত হয়, অর্থাৎ এটি একটি কি তাপহারী বিক্রিয়া। তাহলে তাপহারী বিক্রিয়া যদি হয় তাহলে লাসা তেলের নীতি অনুযায়ী আমরা কি জানি তাপহারী বিক্রিয়ায় তাপমাত্রা বৃদ্ধি করলে দ্রাব্যতা বৃদ্ধি পায়। তাহলে এটা কি সঠিক আমাদের, এটা কিন্তু সঠিক। বলছে কিউ2 প্লাস এর ঘনমাত্রা এত হবে কিনা, এটা কিন্তু ভুল। দেখো কিউআর2 তে কিউ2 প্লাস আবার 2r মাইনাস অনুযায়ী কিউ2 প্লাস ইকুয়াল টু এস, তাহলে কিউ2 প্লাস এর ঘনমাত্রা আমাদের কত দেওয়া ছিল, কিউ2 প্লাস এর ঘনমাত্রা দেওয়া ছিল 0.08 মোল পার লিটার, কিন্তু অপশনে আমাদের কত দেওয়া 0.06। তাহলে অপশন এটা কিন্তু ভুল, আমাদের মিলতেছে না। তাহলে 14 আমাদের অ্যান্সার। দেখো পরে আমরা যাই 15 নম্বর। 15 নম্বরে হচ্ছে তোমাদের বস সেমি মাইক্রো পদ্ধতিতে নমুনার ভর কত, এটার অ্যান্সার হবে। এটা বই পড়লে তোমরা পারার কথা আশা করি। ম্যাক্রো পদ্ধতিতে এই পদ্ধতিতে নমুনার ভর অপেক্ষাকৃত বেশি থাকে, 0.5 গ্রাম থেকে 0.5 গ্রাম থেকে 2 গ্রাম, ঠিক আছে। সেমি মাইক্রো পদ্ধতি মানে কি, এই পদ্ধতিতে নমুনার ভর ম্যাক্রো পদ্ধতি থেকে কম হয়, মানে 0.05 গ্রাম থেকে 0.2 বা 50 মিলিগ্রাম থেকে 200 মিলিগ্রামের মধ্যে থাকে, এটা কিন্তু অপশন খ। আবার মাইক্রো পদ্ধতি মানে কি, এই পদ্ধতিতে নমুনার ভর অনেক কম থাকে, 0.005 গ্রাম থেকে 0.02 বা 5 মিলিগ্রাম থেকে 20 মিলিগ্রাম, কিন্তু অপশন গ। কিন্তু প্রশ্নে আমাদের কি বলছিল, সেমি মাইক্রো বলছে না, প্রশ্নে আমাদের কিন্তু সেমি মাইক্রো বলছে। তাহলে সেমি মাইক্রোতে সেমি সেমি মাইক্রো, সেমি মাইক্রো পদ্ধতি যদি বলে তাহলে আমাদের এখানে রাসায়নিক বিশ্লেষণ এটা হচ্ছে 0.0
0.05 বা 0.2 মানে হচ্ছে 50 মিলিগ্রাম থেকে সঠিক উত্তর কি খ। এরপর হচ্ছে দেখো আমরা এখানে বলছে নিচের কোন যৌগের বন্ধন বল সব থেকে বেশি, CH4, NO2, NH3, H2O। তো বিভিন্ন যৌগ কেন্দ্রীয় পরমাণুর সংকরায়ন বা হাইব্রিডাইজেশন এবং মুক্তজোড় ইলেকট্রনের উপস্থিতির উপর তাদের কিন্তু বন্ধন কোণ নির্ভর করে। তাহলে CH4 কার্বনের sp3 সংকরায়ন ঘটে না এখানে কি, এবং কোনো মুক্তজোড় ইলেকট্রন নেই, তাই বন্ধন কোণ কত, CH4 হচ্ছে 109.5 ডিগ্রি। এখানে লিখে দিই আমাদের 16 নম্বর। CH4 বন্ধন কোণ কত, 109.5 ডিগ্রি গেল। তারপর NH3 হচ্ছে নাইট্রোজেনের sp3 সংকরায়ন ঘটে, তাহলে নাইট্রোজেনের যে sp3 সংকরায়ন ঘটে, কিন্তু নাইট্রোজেন আবার একটি জোড়া মুক্তজোড় ইলেকট্রন থাকে, বিকর্ষণ হয় না। মুক্তজোড় ইলেকট্রন কয়টা থাকে, একটি মুক্তজোড় ইলেকট্রন থাকার কারণে কিন্তু ওখানে বিকর্ষণ হয়, আর বিকর্ষণ হওয়ার কারণে আমাদের বন্ধন কোণ তখন কম হয়, কত হয়, 160 ডিগ্রি হয়। এবং H2O তে sp3 সংকরায়ন ঘটে, আর তখন কয়টি মুক্তজোড় ইলেকট্রন থাকে, দুইটি মুক্তজোড় ইলেকট্রন থাকায় তখন বন্ধন কোণ কত হয়, 104.5 ডিগ্রি। কিন্তু কার্বন ডাই অক্সাইড যৌগে কার্বনের কি সংকরায়ন ঘটে, কার্বনের কি সংকরায়ন ঘটে, sp সংকরায়ন ঘটে। আর sp সংকরণ সেটা কি, আকৃতি কি হয়, সরলরৈখিক হয় না। তাহলে সরলরৈখিক হওয়ার কারণে সরলরৈখিক আকৃতি কিরকম না, বন্ধন কোণ কত হয়, 180 ডিগ্রি হয়। সেটা কি হয়, সরলরৈখিক। আর সরলরৈখিক হলে বন্ধন কোণ কত হয়, 180 ডিগ্রি হয়। সুতরাং কার্বন ডাই অক্সাইডের এটার ফাইনাল আনসার কিন্তু খ হবে, যে কার্বন ডাই অক্সাইড যৌগের বন্ধন কোণ বেশি হয়। 17 নম্বরে দেখো, 17 নম্বর বলছে যে ক্যালসিয়াম 2+ শনাক্তকরণ নিচের কোন বিবিকারকটি ব্যবহার করে, এটার অ্যান্সার হবে ক নাম্বার। এটা মুখস্থ সবাই জানো যে ক্যালসিয়াম আয়নে ক্যালসিয়াম 2+ আয়ন শনাক্তকরণের জন্য অ্যামোনিয়াম অক্সালেট, এটা কিন্তু অ্যামোনিয়াম অক্সালেট, অ্যামোনিয়াম অ্যামোনিয়াম অক্সালেট, ঠিক আছে। অ্যামোনিয়াম অক্সালেটের দ্রবণ ব্যবহার করা হয়, মূল দ্রবণে অ্যামোনিয়াম অক্সালেট যোগ করলে ক্যালসিয়াম অক্সালেট মানে CaC2O4 এ সাদা অধক্ষেপ পড়ে, যা লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণীয়, কিন্তু অ্যাসিটিক অ্যাসিডে এটা সেটা কি, অদ্রবণীয়। তো অতিরিক্ত একটা তথ্য দিয়ে রাখি, ধরো এখানে 17 নম্বরে তোমরা কনফিউজ হয়ে যেতে পারো, যেমন K2 K2 H2 Sb2O7, এইটা কিন্তু পটাশিয়াম পাইরো অ্যান্টিমনেট, এবং এটা কোন শনাক্তকরণে ব্যবহার করা হয়, এটা কিন্তু সোডিয়াম প্লাস ব্যবহার করা হয়। তারপর KOH প্লাস K2 HgI4 HgI4, এটা হচ্ছে নেসলার বিকারক, এটা কোন শনাক্তকরণ ব্যবহার করে, এটা কিন্তু NH4 প্লাস শনাক্তকরণ ব্যবহার করা হয়। তারপর K4 FeCN6, এটা কি পটাশিয়াম ফেরোসায়ানাইড, এবং এটা কিসে ব্যবহৃত হয়, কপার টু প্লাস তারপর হচ্ছে Fe2+, Fe2+, Fe3+, জিঙ্ক টু প্লাস, এইটা কিন্তু এগুলো শনাক্তকরণে ব্যবহার করা হয়। তো আমাদের এটা কিন্তু হবে ক। বলছে কোন প্রাণীর দুধে প্রোটিন বেশি থাকে, এটা হবে ভেড়া। সঠিক উত্তর ভেড়া। অর্থনৈতিক রসায়ন মানে ইকোনমিক কেমিস্ট্রি থেকে আসছে, যে অধ্যায়ের বিভিন্ন প্রাণীর দুধের উপাদানের তালিকা অনুযায়ী সাধারণত গৃহপালিত প্রাণীদের মধ্যে ভেড়ার দুধে প্রোটিনের পরিমাণ সব থেকে বেশি থাকে। তো গরুর দুধে থাকে তোমার, এখানে যদি এক্সট্রা একটা ইনফরমেশন দিয়ে থাকে অনেক কনফিউশন হতে পারে, যে 18 নম্বর দেখো সরাই দিই। 18 নম্বর, গরুর দুধে থাকে প্রোটিন থাকে প্রায় 3.2
2% থেকে 3.4%। ছাগলের যদি থাকে প্রায় 3.1% থেকে 3.5%। তারপর হচ্ছে ভেড়া যদি থাকে 5.3% থেকে 6.0%। আবার আরেকটা মহিষের দুধে থাকে হচ্ছে 4.3% থেকে 4.45%। তো বেশি কোনটা? দেখো বেশি কিন্তু আমাদের এইটা ভেড়ার। তাহলে আমাদের ফাইনাল আনসার কি হবে? ভেড়া হবে। আমরা নেক্সটে যাই। একটা বিষয় 17 নম্বরে অনেকের এইগুলো মুখস্থ করতে প্যারা লাগে, আরো অন্যভাবে মনে রাখা যায়। যেমন আয়ন বিকারকগুলো যে মনে রাখতে পারো এভাবে, যে ক্যালসিয়াম আর অক্সালেট দুটো শব্দ সি দিয়ে না, ক্যালসিয়াম আর অক্সালেট শব্দ কিন্তু সি দিয়ে, তাই উত্তর এখানে কিন্তু তোমার হচ্ছে ক হবে। ঠিক আছে। তারপর তোমার ক্যালসিয়াম দেখলে চোখ বন্ধ করে, তোমরা সবসময় অক্সালেট খুঁজবা। তাহলে অক্সালেট যেখানে আছে সেখানে। আর ন্যাচারাল বিকারক হলো অ্যামোনিয়ামের জন্য পাইরো অ্যান্টিমোনেট। এটা কি সোডিয়ামের জন্য না? তাইলে সেখানে কিন্তু আমাদের হবে না। 18 নম্বর একটা বিষয় হচ্ছে, অনেকে ধরো এই যে কিভাবে মহিষের দুধ ঘন তাই কিন্তু প্রোটিন বেশি হবে, এভাবে তোমরা অ্যান্সার করতে পারো। কিন্তু সায়েন্সে কিন্তু অন্য রকম আমাদের কথা বলে যে সাইজে ছোট হলেও ভেড়ার মানে দুধে প্রোটিন সব থেকে বেশি থাকে। সেটা কত? 5.5 থেকে অলমোস্ট 6%। তাই এই ধরনের প্রশ্ন হচ্ছে কমন সেন্সের বাইরে যায়, এটা জানা খুব জরুরি। মানে অনেকে আর কিভাবে মনে রাখতে পারে যে ছাগল দাগিয়ে আসে অনেকে, ঠিক আছে, যে মহিষের দুধে একটু ঘন তাই প্রোটিন বেশি হবে। এই জন্য এটা অ্যান্সার কিন্তু ভেড়া হবে। এবার আমাদের কত নাম্বার? এবার আমাদের 19 নম্বর বসে যে শুষ্ক কারক পদার্থ কোনটি? N2O5, P2O5, B2O5, Cl2O5। এর অ্যান্সার হবে P2O5। এটার অ্যান্সার কিন্তু হবে P2O5। ব্যাখ্যা কি? যে সকল পদার্থ অন্য পদার্থ থেকে বেশি মানে পানি শোষণ করে তাকে মানে পানি শোষণ করে তাকে শুষ্ক করতে পারে, তাদেরকে কি হয়? শুষ্ককারক বা ড্রাইং এজেন্ট। শুষ্ককারক বা ড্রাইং এজেন্ট বা ডিসেন্ট বলা হয়। ফসফরাস পেন্টাঅক্সাইড মানে P2O5 এটি অত্যন্ত একটা শক্তিশালী শুষ্ককারক না? এই P2O5 কিন্তু শক্তিশালী শুষ্ককারক, অর্থাৎ এটি পানি শোষণ করে মেটা ফসফরিক অ্যাসিড বা অর্থোফসফরিক অ্যাসিড তৈরি করে। অন্যদিকে এই যে V2O5 মানে ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড মূলত কিন্তু স্পর্শ পদ্ধতি সালফুরিক অ্যাসিড তৈরি করে। এই যে V2O5 এটা কি করে? স্পর্শ পদ্ধতিতে H2SO4 তৈরি করে, ঠিক আছে। মানে প্রভাবক হিসেবে ব্যবহার করে, এটা কিন্তু শুষ্ককারক নয়। আর P2O5 এটা কিন্তু শক্তিশালী শুষ্ককারক, এটা মেটাফসফরিক অ্যাসিড বা অর্থোফসফরিক অ্যাসিড তৈরি করে। তাহলে অ্যান্সার হবে P2O5। 20 নম্বর বলছে যে কোনটি প্রিজারভেটিভস নয়? এটার অ্যান্সার হবে ঘ। ব্যাখ্যা দিতে CH3OH। এখন CH3OH এটা কিন্তু অ্যাসিটিক অ্যাসিড বা ভিনেগার, এটা আমরা সবাই জানি। আর C2H5OH এটা কি? এটা হচ্ছে ইথানল। এটা কিন্তু ইথানল। অনেক সময় দ্রাবক প্রিজারভেটিভ হিসেবে ব্যবহৃত হয়। HCHO এটা কি? ফরমালিন বা ফর্মালডিহাইড। বায়োলজিক্যাল বা জৈব নমুনা সংরক্ষণে প্রিজারভেটিভ হিসেবে ব্যবহৃত হয়। কিন্তু CH3COH, ঠিক আছে, CH3COH মিথানল অত্যন্ত একটা বিষাক্ত পদার্থ, এটি সেবনে মৃত্যু পর্যন্ত হইতে পারে। তাইলে কখনোই এটা হচ্ছে প্রিজারভেটিভে ব্যবহার করতে আমরা পাই না। মানে CH3OH এটা হচ্ছে বিষাক্ত বিষাক্ত মিথানল। এটা কিন্তু আমাদের মৃত্যু পর্যন্ত হতে পারে। তাইলে এটা কি? এটা হচ্ছে প্রিজারভেটিভ সিস্টেম আমরা কখনোই সংরক্ষণ করতে পারি না। তো 21 নম্বরটা দেখো। 21 নম্বরে আমাদের এটার অ্যান্সার হবে গ 108 H⁵। এগুলো তোমরা পারবা যে A2B3 এর সমীকরণ কি হবে? A2B3 এটাকে যদি আমরা করি তাহলে 2A3 প্লাস 3B2 মাইনাস যাবতীয় এক্স মোল পার লিটার হয়, তবে A2 প্লাসের ঘনমাত্রা ধরো কি হবে?
3 এর ঘনমাত্রা হবে 2x। যদি x বলি কেন, কারণ হচ্ছে 2 মূল উৎপন্ন হয়েছে। আবার b2 এর ঘনমাত্রা কি হবে, 3x হবে। তাহলে অতএব দ্রাব্যতা গুণফল আমরা কি KSP, সুতরাং KSP ইকুয়াল টু A3 এর স্কোয়ার ইন্টু B2 এর কিউব। সুতরাং KSP কি হবে, 2x এর স্কোয়ার ইন্টু 3x এর কিউব, মানে হচ্ছে 4x স্কোয়ার ইন্টু 27x কিউব। তাহলে এটা আমাদের ক্যালকুলেশন করলে কত আসে, ক্যালকুলেশন করলে আসে 108 x⁵। তাহলে এটার অ্যান্সার হবে 108 x⁵। 22 নম্বরে আমাদের বলছে যে আয়নীকরণ শক্তির বৃদ্ধির সঠিক ক্রম কোনটি, এর অ্যান্সার কিন্তু এই ঘ হবে। ব্যাখ্যা কি, ধরো একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে সাধারণত আয়নীকরণ শক্তি কি হয়, বৃদ্ধি পায়। সেই হিসেবে আমাদের হওয়ার কথা ছিল কি, আমি এখানে ব্যাখ্যা দিই। 22 নম্বরে একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি হচ্ছে বৃদ্ধি পায় পর্যায়ের আয়নীকরণ শক্তি, আয়নীকরণ শক্তি এটা কি হয়, একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে আমাদের কি হয়, বৃদ্ধি পায়। আচ্ছা, বুঝলাম। তো সেই সময় আমাদের কি হওয়ার কথা, কার্বন, নাইট্রোজেন আর অক্সিজেন হওয়ার কথা ছিল। কিন্তু এখানে একটা ব্যতিক্রম আছে। কার্বনের ইলেকট্রন বিন্যাস তুমি যদি করো, কার্বন কত, কার্বন হচ্ছে 6 না। তাহলে ইলেকট্রন বিন্যাস আমরা যদি করি তাহলে কি হয়, 1s2 2s2 2p2। নাইট্রোজেন যদি আমরা করি, নাইট্রোজেন কত, নাইট্রোজেন যদি 7, তাহলে তোমার 1s2 2s2 2p3। এখানে একটা বিষয় বলি, এটা কিন্তু তোমার অর্ধপূর্ণ পি অরবিটাল। পি এর পাওয়ার কত থাকে, 6 হয় না হাইয়েস্ট। তাহলে এটা কি অর্ধপূর্ণ পি অরবিটাল, এটা কিন্তু অর্ধপূর্ণ পি অরবিটাল। এখন আমরা যদি অক্সিজেন দেখো, অক্সিজেন কত, 8 না। অক্সিজেন ইলেকট্রন বিন্যাসটা করি, অক্সিজেন ইলেকট্রন বিন্যাস যদি করি তাইলে 1s2 2s2 2p কত হয়, 4 হয় না। তো নাইট্রোজেনের সর্ববহিস্থ 2p অরবিটালটি কিন্তু ঠিকই অর্ধপূর্ণ আছে, যা অত্যন্ত স্থিতিশীল একটি অবস্থা। এই স্থিতিশীল অবস্থা থেকে যদি একটা ইলেকট্রন তুমি সরাইতে চাও, তাহলে অক্সিজেনের P4 এর থেকে বেশি শক্তির প্রয়োজন। তাই অক্সিজেনের চেয়ে নাইট্রোজেনের আয়নীকরণ শক্তি কিন্তু বেশি হয়। সুতরাং ফাইনালি ক্রমটা হবে কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন। ব্যাখ্যাকে বললাম যে তোমার হচ্ছে সরাতে বেশি শক্তি প্রয়োজন, স্থিতিশীল। এই জন্য আমাদের ফাইনাল আনসার হবে এইটা। তো এখানে ধরো আমাদের এগুলো একটু মনে রাখো যে এখানে কি কি অ্যান্সার দিলাম। আর হচ্ছে এখানে শর্টকাট ওটা কি দেখাবো, আচ্ছা দেখাই দিই শর্টে করে তোমাদের। 21 নাম্বারটায় আমাদের কিন্তু একটা শর্টকাটে আমরা এটা করতে পারি। 21 শর্টকাট যেমন হচ্ছে কেএসপি, মানে এটা তো তোমার হচ্ছে একাডেমিক স্টুডেন্টরা এইভাবে করো না, ধরো অ্যাডমিশনে যাই করতে পারে। যে সূত্রটা আমরা কি জানি, এক্স এর পাওয়ার এক্স ইন্টু ওয়াই এর পাওয়ার ওয়াই ইন্টু এস এর পাওয়ার এক্স প্লাস ওয়াই। এখন এখানে এই যে আমরা উদ্দীপকে যৌগটা কি, A2B3, যৌগটা ছিল A2B3, ঠিক আছে। তার মানে এক্স ইকুয়াল টু 2 আর ওয়াই ইকুয়াল টু কত, 3। তাহলে দ্রাব্যতা এক্স এর জায়গায় ধরো জাস্ট এক্স আসে, আমরা জাস্ট এক্স এর জায়গায় ধরো ওইটা যদি বলি, তাইলে এখানে কি হয় দেখো, 2 এর পাওয়ার 2 ইন্টু 3 এর পাওয়ার 3 ইন্টু এখানে এটা ধরো এক্স, মানে যাব্যতাকে আমরা যদি এক্স বলি, তাহলে এখানে কি হবে 2 প্লাস 3। তাহলে ফাইনালি আমরা যদি ক্যালকুলেশন করি 4 ইন্টু 27 ইন্টু এক্স এর পাওয়ার 5, আলটিমেটলি অ্যান্সার হয় 108 s⁵। শর্টকাট আর কি করতে পারো, দেখাইলাম, অনেকে এইভাবেও করবে। এটা হচ্ছে 21 শর্টকাট। আর 22 নাম্বারটা তো দেখাইলামই যে তোমার হচ্ছে আরো অনেকভাবে করা যায়। এটা
নিয়ম আছে, সেটা হচ্ছে তোমার পি অরবিটালে ঠিক 3টে ইলেকট্রন নিয়ে করলে একদম মানে ব্যালেন্স পজিশন কিন্তু হয়ে যায়। তাই অক্সিজেনকে যদি টপ করে থাকে, নাইট্রোজেন হচ্ছে কিন্তু বেশি পাওয়ার দেখায়, তখন আমাদের হচ্ছে এটা হয়। ইলেকট্রন বিন্যাস দিয়েও তুমি চাইলে দেখতে পারো, সমস্যা নেই। আমরা পরে যাই নেক্সটে। আচ্ছা নেক্সটে আমাদের কত পর্যন্ত প্রিভিয়াস একটু যাই, 22 পর্যন্ত সলভ করেছে। আচ্ছা 23 নাম্বার প্রশ্নটা দেখো। 23 নাম্বার আমাদের কি বলছে যে 0.05 মানে এস এর মান দেওয়া আছে ঘনমাত্রার, আর একটি ক্ষারীয় জৈব অ্যাসিডে যার কে দেওয়া আছে, এমওএইচ এটি পরিমাণগত রসায়ন থেকে আসছে। এমওএইচ এটি ক্ষার, যেখানে এম হলো কি ক্ষার ধাতু, বলছে আর যৌবনের পিএইচ কত। তো আমাদের একটু ডিটেলসে করতে হবে, কিছু করার নাই। 23 নাম্বার আমাদের বলছে, এটার অ্যান্সারটা একটু দিয়ে দিই আমি, এটা অ্যান্সার হচ্ছে দাগানো আছে, এটাই ঠিক আছে। এখন উদ্দীপক হতে পারে এটা কি দুর্বল অ্যাসিড না একটা, হ্যাঁ দুর্বল অ্যাসিড। আর এর ঘনমাত্রা কত, সি, সি হচ্ছে 0.05 এম। এবং বিয়োজন ধ্রুবক, এটা কিন্তু কে, কে এর মান কিন্তু বিয়োজন ধ্রুবক 1.8 ইন্টু 10⁻⁵। তো দুর্বল অ্যাসিডের ক্ষেত্রে আমরা কি জানি, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা H প্লাস ইকুয়াল টু কি হয় দুর্বল আয়নের ক্ষেত্রে, K ইন্টু সি। আবার K ইন্টু সি, এটা কিন্তু দুর্বল আয়নের ক্ষেত্রে হয়। তো আমরা এখন একটু ক্যালকুলেশন করবো, দেখো রুট ওভার কে এর মান কত ছিল 1.8 ইন্টু 10⁻⁵, 1.8 ইন্টু 10⁻⁵ ইন্টু সি এর মান কত ছিল 0.05, 0.05। তো আমরা একটু ক্যালকুলেশন করি এখানে, রুট ওভার 1.8 ইন্টু 10⁻⁵ ইন্টু 0.05, 9.48 ইন্টু 10⁻⁴, 9 একবার করে দিচ্ছি, 9.48 ইন্টু 10⁻⁴ এম। সুতরাং আমার পিএইচ চাইছে না, পিএইচ এর সূত্র আমরা সবাই জানি, পিএইচ ইকুয়ালস টু কি মাইনাস লগ এস প্লাস আয়নের ঘনমাত্রা। তো মাইনাস লগ এস প্লাস হচ্ছে কত 9.48 ইন্টু 10⁻⁴। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি আমাদের অ্যান্সার আসে 3.02 গেল। একটু শর্টে মনে রাখো যে তোমার হচ্ছে ডিরেক্ট ফর্মুলা, এই দুর্বল অ্যাসিড দেখলে কোনো কথাই নেই, দুর্বল অ্যাসিড দেখলেই মানে এটা হচ্ছে দুর্বল দুর্বল অ্যাসিড, দুর্বল অ্যাসিডের ক্ষেত্রে যদি দেখো কোনো কথা নাই, তাইলে হচ্ছে আমরা ডিরেক্ট যেটা চাবে ওটা ক্যালকুলেটরে, মানে এই যে কে আর সি ডিরেক্ট রুট ওভার ক্যালকুলেটরের ভিতর কে ইন্টু সি করে দেবা প্রশ্নে, এত ক্যালকুলেশন করার দরকার নাই, তাইলে আমাদের ডিরেক্ট মানে মান চলে আসবে। এখন 24 নম্বরে একটু পড়ো, 24 নম্বরে আমাদের কি বলছে যে আর এবং এমওএইচ দ্রবণে সমমোলার মিশ্রণটি বাফার দ্রবণ প্রশমন তাপের মান ধ্রুবকের থেকে কম হয় আর এগুলো অনেকে বুঝে না, তো আমি একদম ডিটেলসে বলতেছি। দেখো 1 নম্বর এটা কিন্তু ভুল হবে, কেন ভুল হবে আমি একটু ব্যাখ্যা বলি, যে আর এটা কি দুর্বল অ্যাসিড না এবং এমওএইচ এটি কি সবল ক্ষার, তো এটা কি সমমোলার বা ইকুইমোলার মিশ্রণ, মানে হলো একে অপরকে সম্পূর্ণ প্রশমিত করে ফেলবে, ফলে যৌবনে শুধু লবণও কিন্তু পানি থাকবে, কোনো অবশিষ্ট দুর্বল অ্যাসিড থাকবে কিন্তু না। বাফার দ্রবণ তৈরি শর্ত কি, যে দুর্বল অ্যাসিড এবং তার লবণের মিশ্রণ থাকতে হবে, অর্থাৎ অ্যাসিড বেশি থাকতে হবে, যেহেতু অ্যাসিড থাকবে না এটা বাফার হবে না। তাহলে 1 নম্বরে আমি যদি 24 নম্বরে তোমাদের একটু 1 নম্বরে হচ্ছে বলি যে কি হবে, এটা হচ্ছে দুর্বল অ্যাসিড আর এমওএইচ এর সবল ক্ষার সমমোলার মিশ্রণ, মানে একে অপরকে প্রশমিত করে ফেলবে, শুধু ফলে দ্রবণে শুধু কি লবণ ও পানি থাকবে, লবণ লবণ ও লবণ ও লবণ ও পানি থাকবে, বুঝতে পারছি, লবণ ও পানি থাকবে, তাহলে কোনো অবশিষ্ট দুর্বল অ্যাসিড থাকবে না। সুতরাং কিন্তু বাফার তৈরি শর্ত আমরা কি জানি, বাফারের ক্ষেত্রে কি হতে হবে, তোমার হচ্ছে দুর্বল অ্যাসিডে এবং তার লবণের মিশ্রণ থাকতে হবে, অর্থাৎ অ্যাসিড বেশি থাকতে হবে বাফারে, কিন্তু অবশ্যই ফাইনালি একটা অ্যাসিড অ্যাসিড থাকতে হবে, যেহেতু অ্যাসিড নেই সুতরাং এক হচ্ছে উত্তর হবে না। দেখো 2 নাম্বারটা, 2 নাম্বারের কি হবে, 2 নম্বরে আর একটি দুর্বল অ্যাসিড হওয়ায় এটি জলীয় দ্রবণে আংশিক বিয়োজিত থাকে, একে সম্পূর্ণ বিয়োজিত হলে কি করতে হয়, কিছু তাপশক্তির প্রয়োজন হয়, তাই এদের প্রশমন তাপের মান ধ্রুবমান মানে
7.34 কিলোজুল অপেক্ষা কম হয়। তাইলে প্রশমন তাপ আংশিক বিদ্যুৎ যদি থাকে তাহলে সম্পূর্ণ বিদ্যুৎ করতে হলে কিছু তাপশক্তির প্রয়োজন। তাইলে প্রশমন তাপের মান ধ্রুব মানের, প্রশমন তাপের মান ধ্রুব মান মানে -57.34 কিলোজুল পার মোল এর অপেক্ষা কি কম হয়। তো এখানে তোমার এটা কিন্তু একদম সঠিক, এটা সঠিক। তারপর হচ্ছে 8 যৌবনের জন্য অসওয়াল্ডের সূত্র কি প্রযোজ্য? অসওয়াল্ডের লঘুকরণ সূত্র কেবল কিন্তু দুর্বল তড়িৎ বিশ্লেষণ মানে দুর্বল অ্যাসিড বা দুর্বল ক্ষারের ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু আর একটি দুর্বল জৈব অ্যাসিড, তাই এর ক্ষেত্রে সূত্রটি কি প্রযোজ্য। ঠিক আছে, তাহলে অসওয়াল্ডের ক্ষেত্রে আমরা কি জানি, সেটা দুর্বল দুর্বল অ্যাসিড বা দুর্বল ক্ষারের ক্ষেত্রে কি হয়, প্রযোজ্য হয়। তাইলে আমাদের উত্তর কিন্তু এটা হবে, গ হবে। ফাইনাল আনসার কি হবে বলো? ফাইনাল আনসার আমরা কোনটা বললাম যে 2 আর 3, 2 আর 3 হচ্ছে এটা 24। তো এবার হচ্ছে 25 নম্বরটা যাই আমাদের। 25 নম্বর কি বলছে, সবচেয়ে কার্যকর কোয়াগুলেন্ট কোনটি? এটার অ্যান্সার হবে খ, Fe2SO4 3। ব্যাখ্যা দিই, মানে হার্ডি-সুলেজের সূত্র অনুযায়ী কোয়াগুলেশন বা তঞ্চন প্রক্রিয়া বিপরীত চার্জযুক্ত আয়নের যোজ্যতা বা চার্জের পরিমাণ যত বেশি হয় তার কোয়াগুলেশন ক্ষমতা তত বেশি হয়। ঠিক আছে, তাহলে অপশনগুলোতে ক্যাটায়নগুলো কি আছে? পটাশিয়াম প্লাস, আমরা যে অপশনগুলো ক্যাটায়ন অ্যানালাইসিস করি, সোডিয়াম প্লাস, Fe2 প্লাস এবং কি Fe3 প্লাস। তাইলে এখন 3 নম্বরে দেখো Fe2SO4 3 যৌগে Fe3 প্লাস, মানে 3 নম্বর যৌগে এটা কিন্তু Fe3 প্লাস। তাহলে Fe3 প্লাস এর আয়নের চার্জ সব থেকে বেশি, চার্জ কি বেশি, চার্জ বেশি মানে কি +3। তাই এটা কি সব থেকে দ্রুত কোয়াগুলেন্ট, সব থেকে দ্রুত দ্রুত কোয়াগুলেশন কোয়াগুলেশন ঘটাতে পারবে। ঠিক আছে, তাইলে আমাদের এইটার ফাইনাল আনসারে কিন্তু ঘ হবে, যেহেতু +3 এই জন্য হচ্ছে তার পাওয়ার চার্জ বেশি, তার পাওয়ার বেশি। এবং মনে রাখতে পারো যে যার চার্জ বেশি তার পাওয়ারও বেশি, তার কোয়াগুলেন্টও বেশি। যার চার্জ বেশি তার ক্ষমতা পাওয়ারও বেশি। তো এই ছিল, একটু ডিটেলসে টাইম মেবি বেশি লাগছে যেহেতু হচ্ছে ডিটেলসে বলছি। তো একটু ব্যাখ্যাগুলো দেখো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। আসসালামু আলাইকুম।